স্বাস্থ্যবিধি মেনে চলছে ঈদ উদযাপন। রাজধানী সহ সারা দেশে ঈদ জামাতে করোনা মুক্তি ও বিশ্ব শান্তি কামনায় মোনাজাত। ভারত থেকে ফেরা 2 জনের করোনা শনাক্ত। ডিএনসিসি হাসপাতালে ভর্তি, জানালেন পরিচালক। ঈদের দিনে সকাল থেকে চট্টগ্রামে মুষলধারে বৃষ্টি, ডুবে গেছে নগরীর নিচু এলাকা, অনেক জায়গায় জলাবদ্ধতা। সারা দেশে প্রিয়জনকে নিয়ে ঈদ উদযাপন হলেও ব্যতিক্রম বৃদ্ধাশ্রমগুলো। ঈদের আনন্দ নেই অসহায় বাবা মাদের। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ সমাবেশ, মদতদাতা যুক্তরাষ্ট্রের সমালোচনা। স্বাগত 1 ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুরে। আপনাদের সাথে আছে আমি আতিফ আঞ্জুমান। শিরোনামগুলো শুনছিলেন এতক্ষণ, চলে যাচ্ছি পুরো খবরে। করোনা মহামারী থেকে দ্রুত মুক্তি পেতে ঈদের নামাজ শেষে দোয়া করলেন মুসল্লিরা। এছাড়াও সকালে বায়তুল মোকাররম মসজিদে ঈদের প্রধান জামাতে দেশের মানুষের শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন তারা। জামাতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ অংশ নেয়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল 7টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এরপর সকাল 8টা, 9টা, 10টা এবং পৌনে 11টায় অনুষ্ঠিত হয় আরও 4টি। করোনার কারণে এবার জাতীয় ঈদগাহ ময়দানে জামাত অনুষ্ঠিত না হওয়ায় নগরবাসীর প্রধান আকর্ষণ ছিল বায়তুল মোকাররম মসজিদ। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা নামাজ আদায়ে আসেন জাতীয় মসজিদে, সঙ্গে ছিল শিশুরাও। আমার খুব আনন্দ লাগছে, খুব ভালো লাগছে এখানে এসে। সবাইকে ঈদ মোবারক। বেশিরভাগই মাস্ক পরলেও সামাজিক দূরত্ব নিশ্চিত করাটা ছিল কঠিন। তবে জাতীয় মসজিদে নামাজ পড়তে পেরে খুশি মুসল্লিরা। আমরা গরিব ধনী যারা আছি সমাজের মধ্যে সবাই যাতে মিলেমিশে চলতে পারি। দোয়া করি আল্লাহ যেন সবাই ভালো রাখে, ঈদটা যেন সবচেয়ে সবাই ভালো কাটতে পারে। নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। দ্রুত করোনা মুক্তির জন্য দোয়ার পাশাপাশি ফিলিস্তিনের নিপীড়িত মুসলিমদের মুক্তির জন্য মোনাজাত করেন মুসল্লিরা। বৈশ্বিক যে বিপর্যয়, এ থেকে আল্লাহ যেন আমাদের পরিত্রাণ করেন। মুসলিমদের জন্য আমরা বিশেষ করে দোয়া করছি, আল্লাহ যাতে ফিলিস্তিনের তাদেরকে মুক্তি দান করে এবং তাদেরকে রাষ্ট্র এবং তাদেরকে যাতে আল্লাহ হেফাজত করে। যে গর্বিত বাংলাদেশের প্রত্যাশা ছিল, আজকের শুভ দিনে শুভ মুহূর্তে সেটাই প্রত্যাশা করছি, তেমন বাংলাদেশের প্রত্যাশা করছি। রাজধানীর গুলশানের আজাদ মসজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সহ রাজধানীর বিভিন্ন মসজিদে জামাত অনুষ্ঠিত হয়। তবে নামাজ শেষে সেই চিরচেনা কোলাকুলির চিত্র এবার দেখা যায়নি। করোনার কারণে দূরত্ব রেখেই শুভেচ্ছা বিনিময় করেন সবাই। ইসলামী গবেষকরা বলছেন, সহমর্মিতা, মানবিকতা, সম্প্রীতির শিক্ষাই দেয় ঈদ উল ফিতর। দুর্যোগকালীন এই সময়ে এই শিক্ষা প্রকৃতভাবে কাজে লাগাক সকলে, এমনটাই প্রত্যাশা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত বছরের মতো এবারেও করোনা মহামারীর মধ্যেই সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। সকালে বিভিন্ন মসজিদে একাধিক জামাতে অংশ নেন মুসল্লিরা। জনসমাগম বেশি হওয়ায় সরকারি নির্দেশনা অমান্য করে বেশিরভাগ স্থানেই জামাত হয়েছে খোলা জায়গায়। চট্টগ্রামে ঈদের প্রধান জামাত হয় দামপাড়া জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে। এছাড়া সিটি কর্পোরেশনের নির্ধারিত বিভিন্ন মসজিদেও হয়েছে জামাত। কারণ সারা পৃথিবী যেখানে বিপর্যয় অবস্থায় আছে, সেখানে যে আজকে আমরা শুকর আলহামদুলিল্লাহ ঈদের নামাজ পড়তে পারছি, সেটা রাব্বুল আলমের কাছে লাখো শুকরিয়া। বরিশালে এবার সর্বোচ্চ ৬,৬৬০টি মসজিদে ঈদ জামাতের আয়োজন করা হয়। রাজশাহীতে প্রধান জামাত হয় হজরত শাহ মখদুম দরগাহ মসজিদে। খুলনায় একাধিক মসজিদে নামাজের আয়োজন করা হলেও ছিল না সরকারি নির্দেশনা মানার বালাই। প্রথম দিকে ঠিকই ছিল, শেষের দিকে ভিড় হয়, এটা স্বাভাবিকভাবে একটু গ্যাদারিং হয়ে গেছে। আল্লাহর কাছে এই প্রার্থনা করি যে আল্লাহ এই পৃথিবী থেকে করোনা মহামারীকে দূর করে দিন এবং মুসলিম উম্মার কল্যাণ দান করুন। সিলেট, বগুড়া ও রংপুরের বিভিন্ন মসজিদে জামাতে অংশ নেন মুসল্লিরা। এ সময় জামাতে সামাজিক দূরত্ব মানা না হলেও সুষ্ঠুভাবে নামাজ আদায় করতে পেরে খুশি মুসল্লিরা। স্বাস্থ্যবিধি মেনে সেই মাস্ক ব্যবহার করে সামাজিক দূরত্ব বজায় রেখে নিজে নিজে জায়নামাজ নিয়ে এসে এখানে আমরা ঈদের জামাত আদায় করেছি। কাজেই আমাদের যে সমস্ত নির্দেশনা ছিল স্বাস্থ্য সংক্রান্ত, সেগুলি সব পরিপালিত হয়েছে। ভিন্ন চিত্র দেখা গেছে ময়মনসিংহে।
মসজিদে জায়গা না হয় মুসল্লিরা নামাজ আদায় করেন খোলা জায়গায়। একই অবস্থা মানিকগঞ্জ ও মেহেরপুরে। নামাজ আদায় করছি, পাশাপাশি যে আমরা দূরত্ব বজায় রাখবো, স্বাস্থ্যবিধি মানবো, এটা অনেকে একগমি ভাব দেখিয়ে না আমরা এটা করব না, এই বিষয়গুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া লক্ষ্মীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বাগেরহাট, নাটোর, পাবনা, নড়াইল সহ সারা দেশে ঈদ জামাতে করোনামুক্ত দেশ ও বিশ্ব শান্তি কামনায় বিশেষ মোনাজাত হয়েছে। এদিকে করোনা পরিস্থিতির কারণে দেশের বৃহত্তম ঈদগাহ ময়দান দিনাজপুরের গোর-এ-শহীদ এবং কিশোরগঞ্জের শোলাকিয়ায় এবারও ঈদের জামাত হয়নি। শামীমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সরকারি নির্দেশনা মেনে মসজিদে ঈদের জামাত হওয়ার কথা থাকলেও তা মানা সম্ভব হয়নি রাজধানীর বেশ কিছু মসজিদে। স্বাস্থ্য ঝুঁকি নিয়ে সড়কেই নামাজ পড়তে হয়েছে মুসল্লিদের। অনেক ক্ষেত্রেই মানা যায়নি স্বাস্থ্যবিধি মানতে না পারায় করোনা সংক্রমণ আবারও বাড়তে পারে বলে আশঙ্কা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। রাজধানীর পল্টন জামে মসজিদ একাধিক জামাতের আয়োজন করা হলেও জায়গা না হওয়ায় অনেক মুসল্লিকেই নামাজ আদায় করতে হয়েছে মসজিদের বাইরে রাস্তায়। রাজধানীর মধুবাগ মসজিদেও মানা হয়নি সরকারি নির্দেশনা। রাস্তায় নামাজ পড়েছেন শত শত মুসল্লি। বেশিরভাগ মানুষের মুখে মাস্ক থাকলেও তার সঠিক ব্যবহার ছিল না। সামাজিক দূরত্ব বজায় রাখা যায়নি। এটা যদি বিশাল বড় পরিসরে বড় মাঠে ঈদের জামাত করা হতো, দূরত্ব বজায় রেখে, তাহলে আরো সুন্দর হতো, আরো ভালো হতো। 2-3 বার মানে জামাতের ব্যবস্থা করা হয়েছে, তাতেও সামাজিক দূরত্ব মোটামুটি নিশ্চিত করা যায় আমি আশা করি। রাজধানীর পশ্চিম পান্থপথ জামে মসজিদ সহ আরও বেশ কিছু মসজিদে মানা হয়নি সরকারি নির্দেশনা। মুসল্লিদের সংখ্যা বেশি হয় রাস্তায় নামাজ আদায় করতে হয়েছে বলে জানান মুসল্লিরা। ঈদগাহে নামাজ আদায় করার ব্যবস্থা থাকলে স্বাস্থ্যবিধি মানা সম্ভব হতো বলে মনে করছেন অনেকে। আমরা দুইজনে দাঁড়াইছি স্বাস্থ্যবিধি মেনে, মনে করেন পাশের থেকে একজন আইসা আমাদের মাঝখানে বললে গ্রীষ্ম হয়ে গেছে, তাহলে স্বাস্থ্যবিধি। ইসলাম কখনো বলে না যে অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোনো জিনিস করা, কারণ করমর্দন বা কোলাকুলি করাটা এই পরিস্থিতিতে করাটা স্বাস্থ্য ঝুঁকির প্রশ্নের উদয় করে। এদিকে রাজধানী সহ সারা দেশে স্বাস্থ্যবিধি না মানায় করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। অনেকেই করমর্দনও করেছে এবং কোলাকুলিও করেছে, সেই ক্ষেত্রে সংক্রমণ বাড়ার সম্ভাবনা আছে। আমি মনে করি আজকের ঈদ জামাতগুলা ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী তারা স্বাস্থ্যবিধি মেনে যেহেতু জামাত পড়ে নাই, ঈদ জামাত পড়ে নাই, সেক্ষেত্রে সংক্রমণ বাড়ার সম্ভাবনা আছে। করোনার তৃতীয় ঢেউ প্রতিরোধে ন্যূনতম লক্ষণ দেখা গেলে সঙ্গে সঙ্গে নমুনা পরীক্ষার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর মহাখালীর ডিএনসিসি কোভিড হাসপাতালে করোনার ভারতীয় ভ্যারিয়েন্টের 2 জন রোগী পাওয়া গেছে। বিষয়টি জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল AKM নাসির উদ্দিন। সকালে ঈদ উপলক্ষে ডিএনসিসির এক অনুষ্ঠানে একথা জানান তিনি। হাসপাতালের পরিচালক আরও জানান, ভারত ফেরত ওই 2 রোগীকে আলাদাভাবে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিস্তারিত জানার জন্য জিনোম সিকোয়েন্স করা হচ্ছে বলেও জানান তিনি। পরিচালক বলেন, ভারতীয় ভ্যারিয়েন্ট যেন ছড়িয়ে না পড়ে সেজন্য সবাইকে সতর্ক হতে হবে। পাশাপাশি করোনার ভারতীয় ভ্যারিয়েন্টের রোগীদের চিকিৎসা বক্ষব্যাধি হাসপাতালে করা হবে বলেও জানান তিনি। আমরা ইন্ডিয়া ফেরত 2 জন রোগীকে পেয়েছি, তার জিন সিকোয়েন্সিং আমরা করছি এবং তাকে আমরা বিশেষ ব্যবস্থা দিনে আমরা তার ট্রিটমেন্টটা চালাচ্ছি। আপনারা জানেন যে গতকাল একটি সিদ্ধান্ত হয়েছে এই ধরনের পেশেন্ট যারা আসবে তাদেরকে আমাদের চেস্ট হসপিটাল যেটা আছে সেখানে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আমরা হয়তো কালকে তাদের ট্রান্সফার করব। বরাবরের মতো এবারও ঢাকায় ঈদ উদযাপন করছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। করোনার কারণে স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের বেশিরভাগ সদস্যসহ রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারাও ঈদ করছেন ঢাকায়। তবে পরিবারের সঙ্গে রাজধানীতে ঈদের দিন কাটালেও খোঁজ রাখছেন নিজ নিজ এলাকার। করোনা সংক্রমণ রোধে এবারও ঈদে রাষ্ট্রপতির পক্ষ থেকে বঙ্গভবনে কাউকে আমন্ত্রণ জানানো হয়নি, নেই কোনো আয়োজনও। পরিবারের সদস্যদের সঙ্গেই বঙ্গভবনে ঈদ উদযাপন করছেন রাষ্ট্রপতি। শুভেচ্ছা জানিয়েছেন দেশবাসীকে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আমি দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাকে জানাই আন্তরিক শুভেচ্ছা। কিন্তু এবছর এমন একটা সময়ে ঈদ উদযাপিত হচ্ছে যখন গোটা বিশ্ব করোনা ভাইরাসের সংক্রমণে চরমভাবে বিপর্যস্ত। করোনার কারণে বাংলাদেশের জনগণের জীবন জীবিকা কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি।
তাই জীবন জীবিকাকে সচল রাখতে হলে আমাদেরকে করোনা পরিস্থিতি মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনেও এবার ছিল না ঈদের শুভেচ্ছা বিনিময়ের আয়োজন। করোনার দিনে গণভবনে অনেকটা নিরিবিলিই ঈদ উদযাপন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকেই সারা দেশের করোনা পরিস্থিতি সহ সামগ্রিক খোঁজ খবর রাখছেন। ভিডিও বার্তায় দেশবাসীকে জানিয়েছেন ঈদের শুভেচ্ছা। দেশের বাইরে যারা অবস্থান করছেন সকলকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আমার একটা অনুরোধ, করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহার করুন। এমনকি যারা টিকা নিয়েছেন তারাও মাস্ক ব্যবহার করবেন এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলুন। শুক্রবার সকালেই রাজধানীর শেরেবাংলা নগরে বীর মুক্তিযোদ্ধাদের জন্য ঈদের উপহার পাঠান প্রধানমন্ত্রী। সেসব সামগ্রী মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দেন প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের কর্মকর্তারা। পরিবারের সদস্যদের নিয়ে ঈদ উদযাপন করছেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের ঈদও কাটছে তার বাসভবনে পরিবারের সঙ্গে। মন্ত্রিপরিষদের সদস্যরাও যার যার বাসভবনের কাছের মসজিদে সেরেছেন ঈদের নামাজ। রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও ঈদ করছেন ঢাকায়। মূলত করোনা সংক্রমণ রোধে বিধিনিষেধের মধ্যে অনেকটাই বর্ণহীন এবারের ঈদ উদযাপন। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হাসপাতালের সিসিইউতেই ঈদ কাটছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার। চিকিৎসাধীন বেগম জিয়ার শারীরিক অবস্থা দিন দিন উন্নতির দিকে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে করোনার আগের কিছু শারীরিক সমস্যার কারণে শারীরিক জটিলতা রয়ে গেছে বলেও জানান তিনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করোনা শনাক্ত হয় 11 এপ্রিল। আক্রান্তের 14 দিন পরও করোনা নেগেটিভ না হওয়ায় 27 এপ্রিল রাতে খালেদা জিয়াকে ভর্তি করা হয় এভারকেয়ার হাসপাতালে। শারীরিক অবস্থার অবনতি হলে 3 মে নেওয়া হয় সিসিইউতে। তবে গত কয়েকদিন যাবৎ খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতির দিকে রয়েছে। ঈদের দিন খালেদা জিয়ার শারীরিক অবস্থা তুলে ধরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আলহামদুলিল্লাহ ম্যাডাম ধীরে ধীরে হলেও তিনি ইমপ্রুভ করছেন, বেশ ইমপ্রুভ করেছেন ইতিমধ্যে। তবুও তার যেটাকে ডাক্তার সাহেবরা কালকেও আমাকে বলেছেন যে স্টিল হার কন্ডিশন ইজ ক্রিটিক্যাল, এখনও ক্রিটিক্যাল রয়েছে। তবে অনেকগুলো বিষয়ে তার উন্নতি হয়েছে এবং তারা খুব আশাবাদী যে অতি শীঘ্রই তিনি সুস্থ হয়ে উঠবেন। ঈদ উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে দলের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানানো শেষে মির্জা ফখরুল দাবি করেন, করোনা নিয়ে সরকারের ভুল নীতির কারণে জনগণের মধ্যে ঈদের আনন্দ নেই। রং পলিসির কারণে আজকে কিভাবে আপনার মানুষ মানে বিভ্রান্ত হয়ে গেছে। এমনকি বাড়ি যাওয়ার কারণে 5 জন অলরেডি নিহত হয়েছে আমরা পদপৃষ্ট হয়ে। অন্যদিকে দেখুন যে শুধু তাদের ভুল সিদ্ধান্তের কারণে একদিকে তারা লকডাউন বলছে কিন্তু কোনো লকডাউন পালন হচ্ছে না। গণপরিবহন বন্ধ করেছেন কিন্তু বন্ধ হচ্ছে না। প্রণোদনার যে টাকা সাধারণ মানুষের কি যদি পৌঁছতো তাহলে কিন্তু আজকে এই অবস্থা তৈরি হতো না। মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান বিএনপি নেতারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রাজনৈতিক নেতারা। তবে ঈদে বাড়ি ফেরা মানুষের জনস্রোতের কারণে সংক্রমণ বেড়ে যাওয়ার শঙ্কা প্রকাশ করেছেন বেশিরভাগ নেতা। করোনার কারণে এবারও ভিন্ন রূপে এসেছে ঈদ। মাস্ক, স্যানিটাইজার সহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত সহ ধর্মীয় এই উৎসব উদযাপন হচ্ছে সারা দেশে। সকালে রাজধানীর বাসভবনে ব্রিফিংয়ে দেশবাসী তথা মুসলিম জাহানের প্রতি পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের করোনা আক্রান্তদের নিরাময় ও সুস্বাস্থ্য প্রত্যাশা এবং নিরবচ্ছিন্ন শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। আমি এই পবিত্র ঈদে প্রিয় দেশবাসী তথা মুসলিম জাহানের প্রতি আওয়ামী লীগের পক্ষ থেকে জানাচ্ছি পবিত্র ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ উপেক্ষা করে ঈদে বাড়ি ফেরা মানুষের জন্য বড় মাশুল গুনতে হতে পারে বলে আশঙ্কা করেন ওবায়দুল কাদের। এ সময় তিনি আবারও সবাইকে জনসমাগম এড়িয়ে চলার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। বিশেষজ্ঞরা সংক্রমণ ও মৃত্যুরা নতুন ধাক্কা লাগতে পারে বলে আশঙ্কা করছেন। ঈদ পরবর্তীকালে শহরমুখী জনস্রোত উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শকে উপেক্ষা করার মাশুল কিন্তু
গুনতে হবে সবাইকে। দুপুরে এক ভিডিও বার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে করোনা থেকে মুক্তির দোয়া করেন। পরে রমজানের আদর্শ মেনে মানুষের ভাগ্য উন্নয়নে ইতিবাচক রাজনীতির পক্ষে শপথ নিতে সবার প্রতি আহ্বান জানান। দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে ইতিবাচক রাজনীতির পক্ষে শপথ নিতে সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। আসুন আমরা সবাই সকল মতভেদ ভুলে দেশ ও দেশের মানুষের জন্য কল্যাণময় রাজনীতি এগিয়ে নেই। দেশের সুবিধা বঞ্চিত এবং হতদরিদ্রদের প্রতি সহনশীল হই। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদের আনন্দ নেই করোনায় স্বজনহারা পরিবারগুলোতে। ঈদের দিন সকালে কবরস্থানে গিয়ে স্বজনের জন্য দোয়া ও মোনাজাত করেন অনেকে। পৃথিবী আবার সুস্থ ও স্বাভাবিক হয়ে উঠবে এই প্রত্যাশা তাদের। রায়ের বাজার কবরস্থান। ঈদের দিন সকালে মৃত স্বজনের কবরের পাশে কান্না শব্দে ভারী হয়ে ওঠে চারপাশ। 3টা লোক আমাদের সাথী এক মসজিদের আমরা একের সাথে ছিলাম। এই 3-4 মাসের ভিতরে আমরা 3-4 লোকের হারা দিচ্ছি। এখন সবার জন্য আমরা দোয়া করতেছি, আল্লাহ আমাদের করোনার থেকে, সবার মহামারীর থেকে, সবার ইয়ের থেকে আল্লাহ পাকে আমাদের হেফাজত করে। করোনায় প্রিয় স্বজন হারিয়ে ঈদের আনন্দ মলিন এমন অনেকের। অনেক পরিবারে অভিভাবক হারিয়ে বিরাজ করছে শূন্যতা। আগের বছর ঈদের 10 দিন পরে আর কি মারা গেছে, মানে ঈদের দিন থেকে অসুস্থ ছিল, এরপর আর কি করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। মাকে ছাড়া ঈদ আগের মতো কখনোই না। কবরে মাটি ছুঁয়ে প্রিয় বাবাকে স্মরণ করছেন ছেলে। প্রত্যেক ঈদে আমরা 2 ভাই বাবার সাথে সবসময় নামাজে যেতাম ঈদে। এই বছর তো গত বছর কোরবানির ঈদের নামাজ হয়তো হয়ে ওঠেনি, তখনও কোভিড পিক ছিল। তো এবছর নামাজে যখন আসছে বাবাকে খুবই আমরা মিস করছি অ্যাকচুয়ালি। এতদিন মা ছিল, ঈদের সেমাই খেতাম, কত কিছু করতাম, মা কত কিছু আয়োজন করতাম আমার জন্য। এই সালাম দিয়ে নামাজ পড়ে তার সালাম করতাম, কত কিছু। এখন তো সেই জিনিসটা পারতে মা চলে গেছে, মানে পুরো ঘরটাই ফাঁকা হয়ে গেছে। বৈশ্বিক মহামারী করোনায় গত বছর থেকে চলা মৃত্যু এখনও থামছে না। বেদনা আর দীর্ঘশ্বাসে বিমর্ষ স্বজনহারাদের পৃথিবী। পরিবারের 2-3 জন মানুষ এসে মাত্র জানাজা দিতে পেরেছিলাম। আমাদের জানাজা তো 10-11 জন লোক হয়েছিল, কিন্তু সেক্ষেত্রে এইভাবে হওয়ার কথা ছিল না হয়তো। ঈদ আমাদের জন্য ঠিক আছে, কিন্তু আমরা যে আত্মীয়স্বজন হারাইছি, যে কষ্টটা সেটা ভাষায় প্রকাশ করার মতো না। করোনা মহামারীতে একসঙ্গে এত মানুষের মৃত্যু বিশ্বের মতো বাংলাদেশেও বড় ধরনের শূন্যতা তৈরি করেছে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের দিনে বৃষ্টিতে সয়লাব চট্টগ্রাম মহানগরী। সকাল থেকে চলা বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন মুসল্লিরা। বেলা বাড়ার সঙ্গে শুরু হয় মুষলধারে বৃষ্টি। এতে নগরীর 2 নম্বর গেট, চকবাজার, বহদ্দারহাট, চান্দগাঁও সহ নিচু এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় বেড়েছে দুর্ভোগ। ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, এখন চট্টগ্রামের পরিস্থিতি কেমন দেখছেন? বৃষ্টি এখনো হচ্ছে কিনা, আর নগরীর কোথায় কোথায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে? না, গত 1 ঘন্টা ধরে চট্টগ্রামে বৃষ্টি বন্ধ আছে। অর্থাৎ সকালে যেই এক পশলা হালকা বৃষ্টি, যেটি মূলত নগরবাসীকে, বিশেষ করে যারা ঈদের নামাজ পড়তে গিয়েছিলেন, তাদের কাছে এক ধরনের স্বস্তি নিয়ে এসেছিল, সেই বৃষ্টি পরবর্তীতে যখন ভারী বৃষ্টিতে রূপ নেয়, তখন কিন্তু আস্তে আস্তে ভোগান্তির বিষয়টি সামনে আসে। এবং আমরা এখন আছি চকবাজার এলাকায়, এবং গত 1 ঘন্টা ধরে বৃষ্টি নেই। তারপরও এখানে এই যে চকবাজারের এই আমরা যেই পথটিতে দাঁড়িয়ে আছি, সেই পথটি কিন্তু এখন পানির নিচে এখনো পর্যন্ত চলে আছে। এবং এই এলাকায় বিস্তীর্ণ এলাকা এবং বাড়িঘর, বিশেষ করে নিচতলা দোকানপাট, প্রায় সব জায়গায় কিন্তু এই পানি ঢুকেছে। একই রকমভাবে বাকুলিয়া, বহদ্দারহাট, চান্দগাঁও, এই এলাকাগুলো, মুরাদপুর, 2 নম্বর গেট, এই এলাকাগুলোতেও গত 3 ঘন্টা ধরে এই ধরনের কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানি। এখন যদিও গত 1 ঘন্টা যেহেতু বৃষ্টি কমেছে নেই, পানির পরিমাণ কিছুটা কমে এসেছে, কিন্তু তারপরও জলজট কমেনি। তো এই প্রেক্ষাপটে আমরা কিন্তু সকালে এই যে নগরবাসীর একটি ঈদের মতো আনন্দের দিনে যে দুর্ভোগ, সেই দুর্ভোগে এই নগরবাসীর কথা শোনার জন্য চট্টগ্রাম নগরের কোনো কর্তৃপক্ষ, বিশেষ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন অথবা
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, এদের কেউই আসলে কোনো জনপ্রতিনিধিও আমরা আসলে দেখিনি রাস্তায় নামতে। অর্থাৎ তার আসলে এই ভোগান্তিটা তো আসলে এই মুহূর্তে খুব বেশি কিছু করার না থাকলেও যে নগরবাসীর ভোগান্তি নিয়ে যে একটু কথাবার্তা বলা যায়, এই বিষয়টি আমরা অন্তত মেয়রকে আমরা রাস্তায় দেখিনি। তো এটি নিয়ে নগরবাসীর মধ্যে এক ধরনের ক্ষোভ আছে, এবং যেহেতু চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের একটি প্রকল্প, বিশাল একটি প্রকল্প চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে চলছে, সেই প্রকল্পের কারণে চট্টগ্রামের প্রায় সবগুলো বড় খালে এখন দুপাশে রিটেইনিং ওয়াল হচ্ছে, এবং সেটির কারণে খালের একটি বড় এলাকা ধরে বা বড় অংশই এখন ভরাট করা অবস্থায় আছে, অর্থাৎ সেখান দিয়ে পানি প্রবাহ চলছে না। এর ফলে আসলে এই জলজট বা এই জলবদ্ধতার যে ভোগান্তি সেটি লম্বা হচ্ছে, এবং নগরবাসী আরও যেটি অভিযোগ করছেন যে এর বাইরেও যে সমস্ত নালা নর্দমা রেগুলার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিষ্কার করার কথা ছিল, সেটিও গত বেশ লম্বা সময় ধরে প্রায় ৬-৭ মাস ধরে বন্ধ আছে, যে কারণে এই যে ছোটোখাটো বা অর্থাৎ এক ঘন্টার বৃষ্টিতেই নগরবাসীকে একটি অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। এবং যারা মূলত এই ঈদকে ঘিরে আত্মীয় স্বজনের বাড়ি বা বন্ধুবান্ধবের বাসায় যাওয়ার জন্য বের হয়েছেন, প্রত্যেকেই ভোগান্তির মুখে পড়েছেন। রাস্তায় গাড়ির যানজট তৈরি হয়েছে, অর্থাৎ চট্টগ্রামের এই বৃষ্টির কারণে ঈদের আনন্দ সাধারণ মানুষের জন্য একটি ভোগান্তি হিসেবে দেখা দিয়েছে। চট্টগ্রাম থেকে জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা যা থাকছে। করোনা পরিস্থিতিতে গেল আরো একটি ঈদ কেন্দ্রিক অর্থনীতি। নিত্য পণ্যের চাহিদা থাকলেও বিলাসী পণ্য বেচাকেনায় ভাটা। প্রাণী বেড়ে যাওয়ায় বিপাকে মিরপুর জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। বেশি রয়েছে চিত্রা হরিণ, জলহস্তী, ময়ূর, জেব্রা ও ইমু পাখি। ঈদের দিনেও বাড়ির পথে অনেকেই ছাড়ছেন ঢাকা। গাবতলী, সায়দাবাদ সহ রাজধানী থেকে বের হওয়ার বিভিন্ন পয়েন্টে দেখা গেছে বাড়িমুখী মানুষের যাতায়াত। তবে গত কয়েকদিনের তুলনায় ভিড় অনেকটাই কম। রাজধানীর বিভিন্ন মার্কেট, শপিং মল, কারখানা, দোকানপাটের কর্মীরাই আজ বাড়ি ফিরছেন। অনেক পোশাক কর্মীকেও দেখা গেছে পরিবার সহ বাড়ি ফিরতে। তারা বলছেন গত কয়েকদিন ঈদকে কেন্দ্র করে নিজ নিজ কর্মক্ষেত্রে ব্যস্ত থাকায় ছুটি পাননি। আজ ঈদের নামাজ শেষে ঢাকা ছাড়ছেন তারা। তবে দূরপাল্লার বাস বন্ধ থাকায় বিভিন্নভাবে ভেঙে ভেঙে যাচ্ছেন তারা। গুনতে হচ্ছে কয়েক গুণ বেশি ভাড়া। মানুষের তুমি কিছু টাকা পাইতাম, ধারের টাকা, ওইটা দিল রাত্রিবেলা যাইতে পারি নাই। এই জন্য নামাজ পড়া নিয়ত করছি সকাল সকাল, দেখি দিনে দিনে একটু দরকার আছে, যাই না তো সহজে, চাকরি করি তো সময়ই তো পাই না। ফুল ফ্যামিলি থাকে গ্রামের বাড়িতে লোকরা সবসময় চিন্তা করে যে আমাদের আত্মীয় স্বজন আসবে, কাপড় চোপড় নিয়ে আসবে, ঈদ বোনাস নিয়ে আসবে, এই হিসাবে আসলে যাওয়া। ঈদে বাড়ি ফেরা মানুষের আরো খবর জানাতে রাজধানীর গাবতলী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ইজাজুর রহমান। ইজাজ, আজ তো ঈদের দিন, অনেকেই আজও নিজ নিজ গন্তব্যে যাচ্ছে, তো কিভাবে তারা এই যাত্রাটা করছে? আসলে আজকে যেহেতু জুম্মার দিন ছিল, নামাজের পরেই অনেকে রওনা দিয়েছেন। প্রখর রোদ উপেক্ষা করে অনেকেই আসছেন গাবতলী। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে গাবতলী ব্রিজে ওঠার ঠিক আমিনবাজারের যে ব্রিজ, সেই ব্রিজটি ওঠার মুখের যে জায়গাটা। যেহেতু গণপরিবহন বন্ধ, বিশেষ করে দূরপাল্লার যে বাস, সেই হিসেবে ঈদের আগের যে চিত্র ছিল এখনও ঠিক একই রকম চিত্র, অর্থাৎ ভেঙে ভেঙে তাদেরকে গন্তব্যস্থলে পৌঁছাতে হচ্ছে। আমার সামনে যে যতগুলো অটো দেখতে পাচ্ছেন এগুলো মোটামুটি হেমায়তপুর, সাভার বা নবীনগর পর্যন্ত সর্বোচ্চ যাচ্ছে। সেক্ষেত্রে তাদেরকে ওই জায়গাতে, যেমন হেমায়তপুর বা সাভার পর্যন্ত যেতে কমপক্ষে 50 থেকে 70 টাকা নিচ্ছে এবং নবীনগর 100 টাকা। সেখান থেকে আবার ভেঙে পাটুরিয়া, মানিকগঞ্জ বা মানিকগঞ্জ থেকে পাটুরিয়া ঘাট, এরপর থেকে তারা ফেরি পার হয়ে বিভিন্ন জায়গায় চলে যাবেন। এর বাইরে আমিনবাজার ব্রিজের আমার পাশে যে গাড়িগুলো রয়েছে গণপরিবহন, প্রাইভেট কার রয়েছে, এছাড়া পিকআপ বা ট্রাকও রয়েছে। কিছুক্ষণ আগেও আমি দেখেছি ট্রাকের একজন সহকারী, তিনি বগুড়া বলে ডাকছেন এবং সেক্ষেত্রে ভাড়া 300, 400 বা 500 করে এরকম ডাকছেন। এছাড়া প্রাইভেট কারে আমি দেখেছি যে ফরিদপুর যাবে বেশ কয়েকটি প্রাইভেট কার বা হাইয়েস্ট যে গাড়িগুলো রয়েছে ব্যক্তিগত গাড়ি, সেগুলো ফরিদপুর বা বাগেরহাট থেকে শুরু করে খুলনার যে বিভিন্ন জায়গাগুলো রয়েছে সেখান থেকে তারা 1000, 1500 এরকম করে যাত্রীদের কাছে যাচ্ছেন। এই ভেঙে ভেঙে এখনও কিন্তু মানুষ যাতায়াত করছে। তবে দেরি করে যাতায়াত বা আজকের দিনে কেন তারা যাতায়াত করছে
বা এইভাবে কষ্ট করে কেন তারা যাচ্ছে। তো সেক্ষেত্রে তারা অনেকে বলছেন যে যারা ক্ষুদ্র ব্যবসায়ী ছিল বা বিভিন্ন পেশায় ছিল, তারা তাদের পেশার কারণেই শেষ মুহূর্ত পর্যন্ত আটকে গেছেন এবং টাকা বা সংশ্লিষ্ট তাদের কাছে যখনই অর্থ উপার্জন হয়েছে সেই টাকা দিয়ে তারা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা করছেন এবং তারা আশা করছেন যে আজকের মধ্যে বাড়িতে ফিরতে পারলে অন্তত প্রিয়জনের সঙ্গে তারা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারবেন। রাজধানীর গাবতলী থেকে ঈদে ঘরে ফেরা মানুষের খবর জানাচ্ছিলেন সহকর্মী মিজাজুর রহমান। করোনার কারণে হতাশায় পার হলো আরও একটি ঈদ কেন্দ্রিক অর্থনীতি। পোশাক, জুতা, খাবার সহ নিত্যপণ্যের চাহিদা থাকলেও ইলেকট্রনিক্স, আসবাবপত্রের মতো বিলাসী পণ্যের ব্যবসায় ততটা সাড়া মেলেনি। দোকান মালিক সমিতির দাবি, এই ঈদে বেচাকেনা 5,000 কোটি টাকাও ছাড়ায়নি। তবে বিশ্লেষকেরা বলছেন, লেনদেন কম হলেও এবারে কেনাকাটা অনেক উদ্যোক্তার পথে বসে যাওয়া ঠেকাবে। ব্যবসায়ীদের দাবির মুখে গত 25 এপ্রিল খুলে দেয়া হয় দোকানপাট, শপিং মল। সব মিলিয়ে ঈদের লেনদেন হয় 19 দিন। শেষ মুহূর্তে বড় শপিং মল, বুটিক হাউস ও ফুটপাতে দেখা যায় ক্রেতার উপচে পড়া ভিড়। তবে নন ব্র্যান্ডের দোকানগুলো ছিল তুলনামূলক ফাঁকা। ঢাকার বাইরে বড় শহর, জেলা, উপজেলা, গ্রামগঞ্জেও ছিল ঈদের কেনাকাটার আমেজ। ফ্যাশন হাউসগুলো বলছে এবারের ঈদে তাদের বিক্রি 2 থেকে 2,500 কোটি টাকা হতে পারে। জুতা বিক্রি হতে পারে 1,000 কোটি টাকার বেশি। এছাড়া দুধ, সেমাই, চিনির মতো নিত্যপণ্যের চাহিদাও কম ছিল। তেমন চাহিদা ছিল না প্রসাধনীরও। ঈদে মোবাইল, টেলিভিশন, ফ্রিজের মতো ইলেকট্রনিক্স পণ্যের বিক্রিও বাড়ে। কিন্তু করোনার অনিশ্চয়তায় মানুষ বিলাসী পণ্যে তেমন আগ্রহ দেখায়নি। সারা নেই স্বর্ণের বেচাকেনায়। একই অবস্থা আসবাবপত্রের বাজারেও। আর পরিবহন ও পর্যটন দুটোই বন্ধ। পুঁজিটাই আমাদের থাকে দোকানের মধ্যে আটকা। আমি যখন মাল বিক্রি করি তখন আমি ক্যাশ টাকা পাই। আমাদের নর্মালি বাজারে আমাদের যেটা ধারণা হয় যে 20 থেকে 22-23 হাজার কোটি টাকার একটা বাজার আমাদের হয় রমজান এবং ঈদকে কেন্দ্র করে। এইবার সেটা 4 থেকে 5 হাজার কোটিতে নেমে এসেছে। তবে উৎসবের এই অর্থনীতিতে খানিকটা চাঙা ভাব এনেছে রেকর্ড পরিমাণ প্রবাসী আয়। মোবাইল ব্যাংকিংয়েও লেনদেন ছাড়িয়েছে প্রতিদিন গড়ে 3,500 কোটি টাকা। গত বছরের সাথে যদি তুলনা করি, সেই তুলনায় তারা কিন্তু এবছর বেটার অবস্থায় ছিলেন এবং সরকার এই ঈদের বাণিজ্যটি অ্যালাউ করাতে যেটা হয়েছে যে অনেক মানুষ যেটা একেবারে তাদের ব্যবসা বাণিজ্য হারিয়ে বিশেষ কঠিন অবস্থার মধ্যে পড়তে যাচ্ছিলেন, সেখান থেকে হয়তো তারা রক্ষা পেয়েছে। ঈদ শেষে আবার স্বাভাবিক ব্যবসায় ফেরা নিয়েও উদ্বেগে আছেন উদ্যোক্তারা। দেশে করোনা সংক্রমণের পর অতিবাহিত হলো কমপক্ষে 6টি বড় ধর্মীয় ও সামাজিক উৎসব, যা অত্যন্ত হতাশাজনকভাবে কেটেছে বলছেন ছোট ব্যবসায়ীরা। করোনার ক্ষতি মোকাবিলায় বড় অঙ্কের প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন করছে সরকার, কিন্তু এর সুফল পাচ্ছেন না ছোট ব্যবসায়ীরা। তাই তারা তাকিয়ে আছেন আসছে বাজেটের দিকে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত বছরের মতো এবারও বড় ধস ঈদ কেন্দ্রিক পর্যটন ব্যবসায়। করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে বন্ধ রাখা হয়েছে দেশের সব পর্যটন কেন্দ্র। ফলে পর্যটন মৌসুমেও ব্যবসা নেই। এত দিনের ক্ষতি কাটিয়ে ওঠা নিয়ে এখন শঙ্কায় তারা। অন্যদিকে কাজ হারানোর ঝুঁকিতে আছে খাতের 40 লাখ কর্মজীবী। অন্যান্য বছর ঈদের সময়গুলোতে পর্যটকদের উপচে পড়া ভিড় থাকে কক্সবাজারের প্রতিটি হোটেলে। করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে গত 2 ঈদের মতো এবারও এপ্রিল থেকে বন্ধ কক্সবাজারের পর্যটন কেন্দ্রগুলো। কক্সবাজারে পর্যটন শিল্পের সাথে জড়িত ছোট বড় মিলিয়ে অন্তত 8,000 প্রতিষ্ঠান। এইসব প্রতিষ্ঠানে কাজ করে 2 লাখেরও বেশি মানুষ। ঈদের পরে কবে আবার খুলবে তা এখনও অনিশ্চিত। পরপর এতগুলো পর্যটন মৌসুমে ব্যবসা না হওয়ায় ব্যাপক লোকসানের মুখে ব্যবসায়ীরা। ঈদের ব্যবসা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ব্যবসা। প্রতি ঈদে আমরা 700 থেকে 800 কোটি টাকার আমরা ব্যবসা করি। এবারেও হবে না এবং গতবারেও আমরা এই ব্যবসা করতে পারি নাই। পরে লকডাউনের কারণে সরকারকে আমরা সহযোগিতা করছি। আমাদের সমস্ত প্রিপারেশন ছিল এবং আমরা যারা পর্যটক কর্মী আমরা অধিকাংশ আমরা বেতন বোনাস পাইনি। হোটেল মোটেল বন্ধ থাকায় বেকার বসে আছেন কর্মীরা। খরচ কমাতে অনেক প্রতিষ্ঠান করেছে কর্মী ছাঁটাই। সীমিত আকারে যদি চালু করে দেয় বুঝছেন, তাহলে আমরা অন্ততপক্ষে কি বা আমরা স্যালারি পাবো, আমরা খাইতে পারবো, আমরা চলতে পারবো। এখন আমাদের চলাফেরা অনেক কষ্ট হচ্ছে। কক্সবাজার পর্যটক নগরী, কক্সবাজারের হোটেলের অবস্থা অনেকটা খারাপ। একই অবস্থা খাগড়াছড়ির পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলোতে। পর্যটক শূন্য হওয়ায় বাড়ছে আর্থিক ক্ষতি। আগামীতে কিভাবে ক্ষতি পোষাবেন তা নিয়ে শঙ্কিত ব্যবসায়ীরা।
সরকারের নির্দেশ অনুযায়ী আমরা বন্ধ রাখছি। এখন পর্যটক টোটালি বন্ধ। না ঝুলন্ত ব্রিজ, ওখানে হাজার হাজার পর্যটক ব্যস্ত। এখন ওই যে করোনার কারণে পর্যটক আসতে পারছে, সেটা যার জন্য আমরা লোকসানের মুখী আর কি। ক্ষতি পোষাতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে পর্যটন কেন্দ্র খুলে দেওয়া সহ প্রণোদনার দাবি ব্যবসায়ীদের। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনা সংক্রমণ রোধে বিনোদন ও পর্যটন কেন্দ্র বন্ধ রয়েছে। ঈদের ছুটিতেও তাই জনসমাগম নেই কক্সবাজারের সমুদ্র সৈকতে। এ নিয়ে আরো জানাতে এবার কক্সবাজার থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, করোনা সংক্রমণ রোধে তো বিনোদন কেন্দ্র ও পর্যটন কেন্দ্রগুলো বন্ধ রয়েছে, তো এই পর্যটন খাতের সাথে জড়িতরা কি বলছেন এই বিষয়ে? প্রতি বছর ঈদে কক্সবাজার সমুদ্র সৈকতে কিন্তু লাখো পর্যটকের সমাগম হয়। গেল বছর করোনা সংক্রমণের কারণে গেল বছরও একই অবস্থা, এবং আজকে যে ঈদের দিন আজকে অবস্থা খুবই একেবারে খারাপ অবস্থা। আমি একটু দেখাতে চাই আপনাদেরকে, ঠিক আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন একেবারেই ধুধু বালু জ্বর, এখানে কোনো মানুষ নেই। তবে একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, সমুদ্র সৈকতের পাশেই যে সড়ক আছে সেখানে কিন্তু স্থানীয় অনেক মানুষ দেখতে পেয়েছি। তারা বিভিন্ন যে সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্ট থেকে তারা এখানে ঢোকার চেষ্টা করছে, কিন্তু পুলিশ তাদেরকে প্রতিহত করছে এবং সমুদ্র সৈকতে নামতে দিচ্ছে না। আমি এখন যে জায়গায় আছি সেটি হচ্ছে সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে। সুগন্ধা পয়েন্টের একটু আগেই এখানে প্রায় শতাধিক স্থানীয় লোক এখানে নামার চেষ্টা করেছিল, পুলিশ তাদেরকে তুলে দিয়েছে। তো আসলে সবকিছু মিলিয়ে হচ্ছে এখন যে পর্যটনের মৌসুম, এখন এই যে ঈদকে কেন্দ্র করে পর্যটক ব্যবসায়ীরা তারা বসে থাকে ভালো একটা ব্যবসা করার জন্য, কিন্তু এখন করোনাকালীন সময়ে এখন পর্যটক নেই, না থাকার কারণে তারা খুব বেশি সমস্যায় ভুগছে। আমি কথা বলেছি এখানকার হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতির সাথে আমি কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই যে পর্যটন মৌসুমে তাদের হাজার কোটি টাকার লোকসান গুনতে হয়েছে, এবং তারা এও বলছেন করোনা সংকট যে কাটিয়ে ওঠার পরে যে এখন যে লকডাউন চলছে সেই লকডাউন তুলে দেওয়ার পরে সীমিত পরিসরে এই যে কক্সবাজারের সমুদ্র সৈকতের যে পর্যটন স্পট সেটি তুলে দেওয়ার জন্য তারা দাবি জানিয়েছেন। কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী তৌফিকুল ইসলাম। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের জামাত শেষে উত্তর গেটে বিক্ষোভ করে তারা। এতে সংগঠনের নেতারা গাজায় ইসরায়েলি হামলার তীব্র প্রতিবাদ জানান। হামলায় নারী পুরুষ নিহতের সংখ্যা শতাধিক ছাড়িয়ে গেল। বিশ্ব সংস্থা জাতিসংঘের ভূমিকায় নিন্দা জানান তারা। এছাড়া ইসরায়েলের মদতদাতা যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোরও নির্লিপ্ততার সমালোচনা করা হয় সমাবেশে। ফিলিস্তিনের নিরীহ মানুষের উপর হামলা বন্ধে কার্যকর ভূমিকা নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানান ইসলামী আন্দোলন। এছাড়া সব ধরনের ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানানো হয় সমাবেশ থেকে। পরে বিক্ষোভ মিছিলটি বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন নাইটেঙ্গেল মোড় ঘুরে আবার উত্তর গেটে এসে শেষ হয়। ইসরায়েলকে এমন ভাবে কুণ্ঠাসা করবে, তারা এক জায়গার মধ্যে আবদ্ধ হয়ে দম বন্ধ হয়ে মারা যাবে, আর বিশ্বে নিঃশ্বাস দিতে পারবে না। আল-আকসা নির্যাতন করা হচ্ছে, গুলি চালানো হচ্ছে। ইসরায়েল এমন কি একটি রাষ্ট্র হয়ে গেল যে তার কোনো জবাবদিহিতার আওতায় আনা যাবে না। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদে ঈদের নামাজ শেষে এই নিন্দা জানান তিনি। পাশাপাশি সারা বিশ্বের মানুষের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন তথ্যমন্ত্রী। ফিলিস্তিনবাসীর উপর পবিত্র ঈদের পূর্ব মুহূর্তে আক্রমণ হয়েছে, এটির তীব্র নিন্দা জানাই, এবং একই সাথে ফিলিস্তিনে যাতে শান্তি প্রতিষ্ঠিত হয় এটি আল্লাহর কাছে প্রার্থনা করি, এবং আল্লাহর কাছে প্রার্থনা করি বাংলাদেশের সব মানুষের জীবনে যেন সুখ শান্তি সমৃদ্ধি বয়ে আনে। আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করে গাজায় একযোগে স্থল ও বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। বিমান থেকে বোমা বর্ষণ আরও তীব্র করার পর কামান থেকেও গোলা নিক্ষেপ করা হচ্ছে। পাল্টা রকেট হামলা অব্যাহত রেখেছে হামাস যোদ্ধারা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলিদের বিমান হামলায় এখন পর্যন্ত ৩১ শিশুসহ নিহত হয়েছে ১১৯ জন, আহত হয়েছে ৬০০ জনেরও বেশি।
পঞ্চম দিনে গড়িয়েছে ফিলিস্তিন ইসরায়েলের তীব্র সংঘাত। দুই পক্ষকে লড়াই থামিয়ে শান্ত হওয়ার বিশ্ব সম্প্রদায়ের আহ্বান কানে তোলেনি কোনো পক্ষই। পাল্টা আগ্রাসন আরও তীব্র করেছে দখলদার ইসরায়েল। বিমান হামলার পাশাপাশি বৃহস্পতিবার ফিলিস্তিনের বিভিন্ন এলাকায় আক্রমণের জন্য ট্যাঙ্ক মোতায়েন করে ইসরায়েল। এরই মধ্যে কামান থেকে গোলাবর্ষণ করছে তারা। ভোরে কামানের গোলা ও বিস্ফোরণে কেঁপে ওঠে গাজার উত্তর ও পূর্বাঞ্চল। এরপর নিজেদের বাড়ি ছাড়া শুরু করেছে সীমান্তের কাছে বসবাস করা ফিলিস্তিনি পরিবারগুলো। জাতিসংঘ পরিচালিত স্কুলগুলোতে আশ্রয় প্রার্থনা করেছেন অনেকেই। পাল্টা জবাবে ইসরায়েলের রাজধানী তেল আবিবে রকেট হামলা চালিয়ে যাচ্ছে হামাস। লেবানন থেকেও অন্তত 3টি রকেট নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত রাখা হবে। হামাসকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। তবে স্থল অভিযানের বিষয়টি অস্বীকার করেছে ইসরায়েলি সেনারা। এদিকে ইসরায়েলের সেনাবাহিনীকে কঠোর শিক্ষা দিতে প্রস্তুত রয়েছে বলেও সাফ জানিয়ে দিয়েছে হামাসের এক মুখপাত্র। ফিলিস্তিন জুড়ে বিক্ষোভের ডাক দিয়েছেন হামাস নেতা ইসমাইল হানিয়া। এছাড়া ইসরায়েলের বহু শহরে আরব ও ইহুদিদের মধ্যে সংঘাত ছড়িয়ে পড়েছে। বেশ কয়েকটি শহরে ইহুদিদের সিনাগগ পুড়িয়ে দিয়েছে আরবরা। চলছে দুই পক্ষের সংঘর্ষ। এমন পরিস্থিতিতে গৃহযুদ্ধের আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ হচ্ছে পশ্চিম তীরে। এদিকে মার্কিন কংগ্রেসের একমাত্র ফিলিস্তিনি আমেরিকান সদস্য প্রেসিডেন্ট জো বাইডেন ও অন্যান্য শীর্ষ মার্কিন নেতাদের বক্তব্যের নিন্দা জানিয়েছেন। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড জানান, ফিলিস্তিন ও ইসরায়েল পরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বৈঠকে বসবে আগামী 16 মে। দুই পক্ষের সংঘাত শুরুর পর থেকে গাজায় একদিনের সর্বোচ্চ মৃত্যু হয়েছে বৃহস্পতিবার। নিহত হয়েছে 52 জন। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতে করোনায় একদিনে 4000 মানুষের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত 3,43,000 রোগী। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা 2,62,000-এর বেশি। আক্রান্ত 2,04,00,000-এর বেশি। করোনা মহামারীতে বিপর্যস্ত ভারতের সংক্রমণ এবং মৃত্যুর হার কমছে না। দাহ করার পর্যাপ্ত সামগ্রী না পাওয়ায় করোনা আক্রান্তের মরদেহ নদীতে ভাসিয়ে দেওয়া হচ্ছে। দেশটিতে এ পর্যন্ত সংক্রমণ ও মৃত্যুর দিক দিয়ে সবচেয়ে এগিয়ে মহারাষ্ট্র, বাড়ছে কর্ণাটক, কেরালা, উত্তরপ্রদেশেও। এদিকে ভারতে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার 2 ডোজের মাঝখানে সময় আরও বাড়ানো হয়েছে। নতুন নিয়মে প্রথম ডোজ নেয়ার 12 থেকে 16 সপ্তাহ পর দ্বিতীয় ডোজ দেয়া হবে। ভারতের সংক্রামক ব্যাধি বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক দলের সুপারিশে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নিয়েছে বলে এনডিটিভি জানিয়েছে। এ নিয়ে 3 মাসের মধ্যে দ্বিতীয় দফায় টিকার দ্বিতীয় ডোজের সময় বাড়ানো হয়েছে। আরও ভালো ফল পাওয়ার লক্ষ্যে গত মার্চে টিকার 2 ডোজের সময়ের ব্যবধান 4 সপ্তাহ থেকে বাড়িয়ে 6 থেকে 8 সপ্তাহ করা হয়েছিল। টিকা সংকট কাটাতে আরও প্রতিষ্ঠানকে কোভ্যাক্সিন উৎপাদনে সহায়তার আমন্ত্রণ জানিয়েছে ভারত। এদিকে আইনি জটিলতায় ভারতে কোনো এনজিও সংকটাপন্ন রোগীদের অক্সিজেন সরবরাহ করতে পারছে না। মুশরিফা নুজহাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতের উত্তরপ্রদেশে করোনায় 1 মাসে প্রাণ গেছে 700-র বেশি শিক্ষকের। স্থানীয় নির্বাচনে দায়িত্ব পালনের পর করোনা আক্রান্ত হন তারা। তবে শিক্ষক ইউনিয়নের দাবি এ সংখ্যা আরও অনেক বেশি। চলতি বছরের 15 থেকে 29 এপ্রিল অনুষ্ঠিত হয় উত্তরপ্রদেশের পঞ্চায়েত নির্বাচন। এতে পোলিং এজেন্ট হিসেবে প্রাইমারি স্কুলের শিক্ষকদের কাজ করতে হয়। এরপর করোনা আক্রান্ত হন শিক্ষকেরা। এর মধ্যে শুধু এপ্রিলেই মারা গেছেন 700-র বেশি শিক্ষক। অনেকে যেতে না চাইলেও চাকরি হারানোর ভয়ে যেতে বাধ্য হন। এমনই একজন সারিতা সিং। নির্বাচনের পর করোনায় মারা যান তিনি। পরিবারের দাবি, তাকে যেতে মানা করা হলেও চাকরি হারানোর শঙ্কার কথা জানিয়েছিলেন সারিতা। আমি তাকে বারবার মানা করেছি, কিন্তু সারিতা বলেছিল না গেলে তার বিরুদ্ধে মামলা করবে এবং চাকরি চলে যাবে।
নির্বাচন শেষে উনাও জেলার মানিকাপুর গ্রামে ফিরে আসার পর অসুস্থ হন সারিতা। শারীরিক অবস্থার অবনতি হলে কানপুরের হাসপাতালে নেওয়া হলেও ভর্তি করেনি তারা। করোনা পরীক্ষার রিপোর্ট আসার আগেই মারা যান সারিতা। মায়ের জন্মদিন গেল, বেঁচে থাকলে তার জন্মদিন পালন করতে পারতাম। স্কাই নিউজ বলছে, নির্বাচনের সময় করোনার বিধিনিষেধ মানা হয়নি। শিক্ষক ইউনিয়ন জানায়, সংক্রমণ বাড়ায় নির্বাচন বাতিলের আহ্বান জানানো হলেও তা কাজে আসেনি। মার্চ ও এপ্রিলে নির্বাচনী সমাবেশের কারণে ভারতে করোনা সংক্রমণ এত বেড়েছে বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা মহামারীর সময় এসেছে খুশির উপলক্ষ। ঈদের আনন্দ ভক্ত সমর্থকদের সাথে ভাগাভাগি করে নিচ্ছেন ক্রীড়াবিদরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সাকিব, তামিম, মুশফিক, সালাউদ্দিনরা। করোনার সময় তাগিদ দিয়েছেন বাড়তি সতর্কতার। দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের পরামর্শ দিয়েছেন তারা। করোনা আতঙ্কে কেটেছিল গেল বছরের ঈদ, পরিস্থিতি পাল্টায়নি এবারও। টানা 2 বছর বাঙালির ঘরবন্দি ঈদ ফিকে করে দিচ্ছে আগের সব ঈদ উদযাপনকে। পরিস্থিতি ভিন্ন হলেও পরিবারের সাথে স্বাস্থ্যবিধি মেনে ঈদের আনন্দ ভাগাভাগি করছেন ক্রিকেটাররা। সোশ্যাল মিডিয়ায় ভক্ত সমর্থকদের শুভেচ্ছা জানিয়েছেন তামিম, মুশফিক, মাহমুদুল্লাহরা। ঈদের আনন্দ যেন সবার জন্য আশীর্বাদ হয়, প্রত্যাশা সৌম্য, রুবেল, ইমরুলদেরও। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। কোয়ারেন্টিনে কাটছে সাকিব, মুস্তাফিজদের ঈদ। কঠিন সময় পরিবার থেকে দূরে থাকলেও নিরাপদ ঈদের প্রত্যাশা টাইগার অলরাউন্ডার সাকিবের। এছাড়া সতর্ক থাকতে বলেছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। হয়তো অনেকেই নিজের পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারছেন না বা পারবেন না, কিন্তু অবশ্যই আমরা বিশ্বাস করি এইরকম অবস্থার পরিবর্তন ঘটবে এবং ইনশাল্লাহ আমরা খুব ভালো অবস্থানে আবার ফিরে আসবো। এই জন্য অবশ্যই আমাদের সচেতন থাকতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, তাহলে আমরা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারবো। ঈদের আনন্দ ছুঁয়ে গেছে সিদ্দিকুরকেও। করোনাকালে সবাইকে সতর্ক থাকার আহ্বান এই গলফারের। আর জাতীয় দলের ফুটবল তারকারাও শুভেচ্ছা জানিয়েছেন ভক্ত সমর্থকদের। আবাহনীর পক্ষ থেকে সারা দেশবাসীকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ মুবারক টু অল আবাহনী ফ্যান্স। সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক। হ্যালো এভরিবডি, উই ফ্রম আবাহনী লিমিটেড উইশ অল অফ ইউ গাইস হ্যাপি ঈদ মুবারক। বিশ্বের সব মুসলিমকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বাবর আজম, মোহাম্মদ নবী, কারিম বেনজেমা, পল পগবাদের মতো বিশ্ব তারকারা। সবাই সচেতন থাকলে কাটিয়ে ওঠা যাবে খারাপ সময়, এই আশাবাদ বিশ্ব ক্রীড়াবিদদের। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনার প্রাদুর্ভাব বাড়লেও সবাই চায় প্রিয়জনকে নিয়ে ঈদ উদযাপন করতে, তবে ব্যতিক্রম শুধু বৃদ্ধাশ্রমগুলোতে। করোনায় হোক কিংবা স্বাভাবিক দিনে হোক, বৃদ্ধাশ্রমের ঈদগুলো সবসময়ই থাকে বিবর্ণ। উল্টো ঈদের দিনগুলোতে এসব স্মৃতি আরো বেশি কষ্ট দেয় এসব জায়গায় বাস করা অসহায় বাবা মাদের। এত কষ্ট করে মানুষ করছি, এখন সন্তানটা ভালোই আছে, আমার দেখে না। প্রায় 1 যুগ হতে চলল, খবর নেয় না সন্তানেরা। ঈদের দিনগুলোতে কোনো উপহার নিয়ে হঠাৎ সামনে দাঁড়ায় না প্রিয় সন্তান। তবু সন্তানই সব, যেখানেই থাক সে ভালো থাক, সেই চাওয়া মায়ের। সন্তানটা ভালো থাক, এটা আমি চাই। না আসুক, তাদের পছন্দ হয় না, বাড়তি ঝামেলা হয়ে গেছে। মিরপুর পাইকপাড়ার চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামক এই বৃদ্ধাশ্রমে আছেন এমন প্রায় 100 জন বাবা মা। ঈদ মানে আনন্দ, ঈদ মানে নতুন জামা, তাই কর্তৃপক্ষের পক্ষ থেকে এই নতুন জামা কাপড়ের ব্যবস্থা। তবে ঈদের আনন্দ তা কতটা ছুঁতে পারবে এইসব মানুষগুলোকে? বৃদ্ধ বাবা নুরুল ইসলাম এখনো এদিনে তার মন চলে যায় সেই ঈদগাহে। ছোট্ট ছেলে মেয়েদের সাথে করে ঈদে ঘুরতে যাওয়ার আনন্দ, নামাজ পড়তে যাওয়ার স্মৃতি এখনো তাকে কাঁদায়। ঈদের মার্কেট করতাম, আত্মীয় স্বজন বেড়াতে যেতাম, চোখ দিয়ে দেখতো, শান্তি পেতাম। ভোরবেলা উঠে সন্তানের জন্য সেমাই রান্না করার স্মৃতি এখনো তাড়িয়ে বেড়ায় জুলেখাকে। নামাজ পড়তে যাওয়ার আগে সন্তান মিষ্টিমুখ করে বেরিয়েছে কিনা তা মনে করে এখনো আবেগ আপ্লুত হয়ে পড়েন মা। আমি সকাল উঠে পাক করছি, বোলা পাক করছি, মাংস সেমাই টেমাই সব পাক করছি। বৃদ্ধাশ্রমে থাকলেও অন্তত বিশেষ দিনগুলোতে মা বাবার খবর নেওয়ার মতো নামমাত্র মনুষ্যত্ব আছে এখনো অনেক সন্তানের। তবে এই আশ্রমে থাকা বাবা মার খবর কেউ কখনো নিতে আসে না। এদের প্রত্যেকের পরিবারের অবস্থা কিন্তু ভালো,
এবং ভালো পরিবার থেকে আসছে, একটা সময় এসে এদের রাস্তায় নামাই দিয়ে গেছে বা ঘর থেকে বের হয়ে গেছে, আর নিয়ে যায় না। মারা গেলেও দাপন কাপন মানে জানি, ফোন দেই, খবর দেই যে আপনার মা অসুস্থ বা মারা গেছে, আসেন, মারা গেলেও আসে না। গোলকধাঁধার পৃথিবীতে পিতার কাজটি হয়তো আজ সন্তান করছে, বাবা মাকে ভুলে নিজ সন্তানকে পৃথিবীর আলো বাতাস চেনাচ্ছে। তারপরেও এখানকার এই অসহায় মুখগুলো কখনোই চায় না তার সন্তানের পরিণতি হোক তার মতো। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রাণীর সংখ্যা বেড়ে যাওয়ায় বিপাকে মিরপুর জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। সেখানে ধারণ ক্ষমতার অতিরিক্ত সংখ্যায় রয়েছে চিত্রাহরিণ, জলহস্তী, ময়ূর, জেব্রা ও ইমু পাখি। এর মধ্যে হাতির বিনিময়ে 7টি আফ্রিকান প্রাণী আনার চুক্তি হয়েছে মিশরের গিজা চিড়িয়াখানার সঙ্গে। নুরে আলম প্রাণী পরিচর্যাকারী, প্রায় 3 দশক ধরে মিরপুর জাতীয় চিড়িয়াখানায় জলহস্তী দেখাশোনার দায়িত্বে। তার হাত ধরেই দেশে প্রথম জলহস্তী টিটো ডায়নার ঘরে শাবকের জন্ম। এরপর একে একে জলহস্তীর 21টি ছানা এসেছে চিড়িয়াখানায়, যাদের প্রজন্ম ছড়িয়ে আছে বঙ্গবন্ধু সাফারি পার্ক, রংপুর চিড়িয়াখানা, ডুলাহাজরা সাফারি পার্ক ও কুয়েত চিড়িয়াখানায়। প্রজনন ভালো হওয়ায় চৌবাচ্চায় এখন রয়েছে 13টি জলহস্তী, অথচ এই গড়াদের ধারণ ক্ষমতা মাত্র 7টির। আমার আর মাত্র কিছুদিন মাত্র চাকরি আছে, মনে হয় এখনই ওইগুলির কথা মনে পড়লে যেন আমার গলা শুকাই যায়, কেমন জানি খুবই খারাপ লাগে। এটা কেমনি আপনারা বুঝাবো যে আমার ছেলে মেয়েরে যেরকমের আমি আদর করে লালন পালন করছি, তার সাথে বেশি সময় আমি এই চিড়িয়াখানা জলহস্তী দিয়েছি। 3টি শেডের চিত্রাহরিণ রয়েছে প্রায় 350, প্রতি সপ্তাহে জন্মাচ্ছে বাচ্চা। থাকার জায়গা নেই বলে 1,40,000 টাকায় জোড়া বেচতে চায় কর্তৃপক্ষ। রূপের রানী ময়ূরের খাঁচাও পূর্ণ, 1 লাখ টাকা জোড়া দরে যে কেউ এখান থেকে কিনতে পারেন ময়ূর। নতুন 2 শাবক মিলে 7 জেব্রায় গরাত পূর্ণ। অতিরিক্ত থাকায় 1 জোড়া জেব্রা পাঠানো হচ্ছে রংপুর চিড়িয়াখানায়। ইমু পাখির খাঁচাতেও অতিরিক্ত বাচ্চা। এমন অবস্থায় মিশরের গিজা চিড়িয়াখানার সাথে প্রাণী বিনিময় চুক্তি হয়েছে। আফ্রিকান 7 প্রাণীর বিনিময়ে হাতি চায় তারা। তাদেরও সারপ্লাস কিছু আফ্রিকান স্পিসিস এগুলোর লিস্ট আমাদের কাছে দিছে, এবং আমরা ওইখান থেকে কি কি দিতে পারবো সেরকম একটা তাদেরকে পাঠাইছি। এটার মাঝখানে কোভিড-19-এর জন্য বন্ধ হয়ে আছে। কর্তৃপক্ষ বলছে অতিরিক্ত প্রাণীদের ভিন্ন চিড়িয়াখানায়, সাফারি পার্ক ও প্রতিবেশী দেশের সাথে বিনিময়ের সুপারিশ করা হয়েছে। আমার একটা প্রজাতির কম আছে, আমরা সেটা নিলাম, অথবা বিলুপ্ত প্রায় তারা আমাকে একটা দিল, আমি এটা 2টা নিলাম। এটা হয়তো টাকার অঙ্কে বিনিময়টা হবে না, এটা হবে অ্যানিমেল। যে আমার চিত্রহরিণ বেশি হয়েছে, আমি 10টা চিত্রহরিণ দিয়ে আমি হয়তো একটা সিংহ আমি তাদের কাছ থেকে চাবো। সো এইভাবে বিনিময়ের দিকে আমি ইঙ্গিত করে আমি একটা চিঠি পাঠিয়েছি। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় বলছে প্রাণী ও দর্শনার্থীদের সুবিধার্থে মিরপুর ও রংপুর চিড়িয়াখানাকে আধুনিকায়নের মাস্টার প্ল্যান হাতে নেওয়া হয়েছে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল 1 ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।